2টা 17 মিনিট শহরের 17টি শিশু একসাথে হঠাৎ করে ঘর থেকে বাইরে দৌড়ে বেরিয়ে যায়। কেউ জানে না তারা কোথায় যাচ্ছে বা কি জন্য যাচ্ছে। এরপর থেকে শুরু হয় এক ভয়ঙ্কর কালো জাদুর গল্প, যেখানে এক বৃদ্ধ মহিলা যুবতী থাকার আশায় ভয়ঙ্কর কালো জাদুর মাধ্যমে শিশু ও সাধারণ মানুষদের নৃশংসভাবে হত্যা করে চলছে। আমরা কথা বলছি 2025 সালের সবচেয়ে ভয়ঙ্কর হরর মিস্ট্রি ফিল্ম ওয়েপন্স এর কথা, যেখানে একজন শিক্ষক, এক হতাশাগ্রস্ত বাবা আর কয়েকজন অপরিচিত মানুষ জড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর কালো জাদুতে, যেখানে মানুষকে অস্ত্রের মতো ব্যবহার করা হয় আর শত্রু লুকিয়ে থাকে আমাদের একেবারে সন্নিকটে। তাহলে আলো নিভিয়ে নিঃশ্বাস চেপে চলুন পা রাখি সেই ভয়ঙ্কর অভিশপ্ত শহরে, যেখানে বেঁচে থাকা মানেই ওয়েপন্স। মুভির শুরুতেই আমরা একটি বাচ্চার ভয়েস ওভার শুনতে পাই, যে বলছিল 2 বছর আগে মেরুক পেনসিলভেনিয়াতে এক রাতে 2টা 17 মিনিটে 17 জন শিশু তাদের বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায় এবং তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয় হলো এই নিখোঁজ হওয়া 17 জন বাচ্চা মেরুক এলিমেন্টারি স্কুলের একই ক্লাসের ছাত্র ছিল। সেই ক্লাসে মোট 18 জন বাচ্চা ছিল, যার মধ্যে 17 জন নিখোঁজ হয়ে যায় এবং বেঁচে থাকে শুধুমাত্র একজন, যার নাম অ্যালেক্স। পরের দিন সেই ক্লাসের শিক্ষিকা জাস্টিন গন্ডি তার ক্লাসে শুধু অ্যালেক্সকেই দেখতে পান এবং এতে তিনি হতবাক হয়ে যান। নিখোঁজ হওয়া বাচ্চাদের অভিভাবকরা জাস্টিনকে দোষারোপ করতে থাকে যে নিশ্চয়ই তিনি বাচ্চাদের সাথে এমন কিছু শিখিয়েছেন যার জন্য তারা এমন কাজ করেছে। দ্রুত পুলিশি তদন্ত শুরু হয়, যেখানে জাস্টিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর অ্যালেক্সকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তারা দুজনেই জানায় যে ঘটনা সম্পর্কে তারা কিছুই জানে না। পুলিশ কোনো ক্লু পাচ্ছিল না, শুধু এইটুকু ছাড়া যে সেই 17টি বাচ্চা ঠিক রাত 2টা 17 মিনিট বাড়ি থেকে দৌড়ে পালিয়েছিল, কারণ কিছু বাড়িতে সেলফি অ্যালার্ম ছিল যা একই সময়ে বেজে উঠেছিল। কিছু বাড়িতে সিসিটিভি ক্যামেরাও ছিল, যেখানে স্পষ্টভাবে দেখা গেছে যে এই বাচ্চারা দৌড়ে পালাচ্ছিল এবং তাদের দৌড়ানোর ধরন একটু অদ্ভুত ছিল, অনেকটা নৃত্যের মতো। তো বন্ধুরা, এই ছিল সিনেমার পটভূমি। এখন থেকে ছবিটি আমাদের বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে দেখানো হবে এবং আমিও আপনাদেরকে সেইভাবেই ব্যাখ্যা করব। প্রথমে গল্পটি ক্লাসের শিক্ষিকা জাস্টিনের প্রতি দৃষ্টিকোণ আনা যাক, যেখানে নিখোঁজ হওয়া সব বাচ্চার অভিভাবকরা জাস্টিনকে দোষারোপ করছিল। স্কুলের প্রিন্সিপাল অ্যান্ড্রু ম্যাথিউ এখানে জাস্টিনের পক্ষ নিয়ে বলেন যে এর পিছন জাস্টিনের কোনো হাত নেই, কিন্তু একজন অভিভাবক যার নাম আর্চার গ্রাফ, তিনি জাস্টিনকে পুরো দোষ দিচ্ছিলেন। এই মিটিং এর পর সেই রাতে জাস্টিনের মদের দোকানে যান, যেখানে জেমস নামের একজন মাদকাসক্ত ব্যক্তি তার কাছে কিছু টাকা চায়। এই জেমস নামের চরিত্রটি আপনারা মনে রাখবেন। জাস্টিন তাকে অবজ্ঞা করে কোনো মতে বাড়ি চলে যান, কারণ জাস্টিনের ভয় ছিল যে কোনো অভিভাবক রেগে তার উপর হামলা করতে পারে। আসলে কিছু অভিভাবক ইতিমধ্যেই অচেনা নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দিতে শুরু করেছে। পরদিন সকালে জাস্টিন দেখেন যে তার গাড়িতে স্প্রে পেইন্ট দিয়ে বড় করে উইচ অর্থাৎ ডাইনি লিখে আছে। জাস্টিন তখন পুলিশের কাছে অভিযোগ জানায়। এখানে আমরা পল নামের একজন পুলিশ অফিসারের সাথে পরিচিত হই, যে জাস্টিনের খুব কাছের, অর্থাৎ তারা দুজনে একে অপরকে পছন্দ করে। স্কুলে জাস্টিন অ্যালেক্সের সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু প্রিন্সিপাল মার্কাস তাকে সরাসরি মানা করে দেন, কিন্তু বলেন যে অ্যালেক্স তার ক্লাসের একমাত্র বাচ্চা যে নিখোঁজ হয়নি। তাই পুলিশ এবং অন্যান্য বিভাগ ইতিমধ্যেই তাকে অনেক জিজ্ঞাসাবাদ করেছে। তাছাড়া অভিভাবকদের চাপের কারণে মার্কাস জাস্টিনকে কিছুদিনের জন্য কাজ ছেড়ে ছুটিতে যেতে বলেন, নইলে পরিস্থিতি খারাপ হতে পারে। অনিচ্ছাকৃতভাবে জাস্টিনকে ছুটিতে যেতে হয়, কিন্তু জাস্টিন অ্যালেক্সকে অনুসরণ করতে শুরু করেন। সেই রাতে জাস্টিন একটি বারে যান, যেখানে পল তার সাথে দেখা করতে আসে। তাদের মধ্যে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে কথা হয় এবং জাস্টিন তখন খুবই মাতাল ছিলেন। তিনি পলককেও পান করাতে চেয়েছিলেন। সংক্ষেপে পলও পান করে নেয় এবং তারা দুজনে এক রাতে একসাথে থাকে। এখানে অদ্ভুত বিষয় ছিল, পল ইতিমধ্যেই বিবাহিত ছিল। হ্যাঁ বন্ধুরা, পলের স্ত্রীর নাম ডোনা এবং জাস্টিনও এই বিষয়টি জানতো। তা সত্ত্বেও তারা ঘনিষ্ঠ হয়েছিল। আসলে এমনটা এই প্রথমবার ঘটছিল না। পরের দিন জাস্টিন আবারও অ্যালেক্সের পিছু নেয় এবং তার সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু অ্যালেক্স শুধু তাকে অনুসরণ করতে মানাই করে না, বরং দূরে পালিয়ে যায়। জাস্টিন তাও হাল ছাড়েন না এবং অ্যালেক্সের বাড়িতে যান, যেখানে কলিং বেল দেওয়ার পরেও কেউ দরজা খোলে না। তখন জাস্টিন খেয়াল করেন যে বাড়ির প্রতিটি জানলা কাগজ দিয়ে ঢাকা ছিল। জাস্টিন একটি জানালায় সামান্য ফাঁক দেখতে পান
এবং সেখানে উকি মেরে দেখেন যে অ্যালেক্সের বাবা মা সোফায় অদ্ভুতভাবে ট্রান্স স্টেটের ফটোর মূর্তির মতো বসে আছেন। এটা দেখে জাস্টিন ভয় পেয়ে যান এবং দ্রুত প্রিন্সিপাল মার্কাসকে ফোন করে বলেন যে অ্যালেক্সের বাড়িতে আইনিভাবে খোঁজা উচিত, যাতে অন্তত তিনি দেখতে পারেন যে অ্যালেক্স নিরাপদে আছে কিনা। সেই রাতে জাস্টিন অ্যালেক্সের বাড়ির বাইরে নিজের গাড়িতেও ছিলেন, যাতে তিনি বাড়ির উপর নজর রাখতে পারেন। গভীর রাতে জাস্টিনের চোখ লেগে যায় এবং তখনই অ্যালেক্সের বাড়ির দরজা খোলে। অ্যালেক্সের মা হাতে কাঁচি নিয়ে অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে জাস্টিনের গাড়ির কাছে আসেন। তারপর তিনি চুপিসারে গাড়িতে ঢুকে জাস্টিনের কিছু চুল কেটে নেন। জাস্টিন তখন ঘুমিয়েছিলেন, তাই তিনি কিছুই জানতে পারেননি। এবার দৃষ্টিকোণ পরিবর্তন হয়, অর্থাৎ এখন গল্পটি আর্চার গ্রাফ নামের একটি লোকটির দৃষ্টিকোণ থেকে দেখানো হবে। আর্চার গ্রাফের ছেলে ম্যাথিউ নিখোঁজ হয়েছিল। আর্চার ওই সেই ব্যক্তি যিনি অভিভাবক শিক্ষক মিটিং এ জাস্টিনের উপর চিৎকার করছিলেন। জাস্টিন যখন মদের দোকানে গিয়েছিলেন তখন আর্চার তার পেছনে গিয়েছিলেন। আর্চার জাস্টিনের গাড়িতে পেইন্ট দিয়ে উইচ লিখেছিলেন এবং তিনি জাস্টিনের উপরে নজর রাখছিলেন, কারণ তার জাস্টিনকে সন্দেহ ছিল। আর্চার বারবার পুলিশকে জিজ্ঞাসা করতেন যে তার ছেলেকে পাওয়া গেছে কিনা, কিন্তু পুলিশের কাছে কোনো খবর থাকতো না। এই পরিস্থিতিতে আর্চার নিজে বারবার তার ছেলের পালানোর ভিডিওটি দেখতেন, কারণ তার বাড়ির বাইরেও ক্যামেরা ছিল যেখানে ম্যাথিউ পালানোর ভিডিও রেকর্ড হয়েছিল। এই ভিডিওতে ম্যাথিউ আবারও সেই নির্ধারিত স্টাইলে দৌড়াচ্ছিল, অর্থাৎ নৃত্যের মতো, এবং সে নির্ধারিত দিকেই দৌড়াচ্ছিল। আর্চার সাথে সাথে শহরের মানচিত্র নিয়ে তার বাড়ি থেকে ম্যাথিউর দোকানের দিকে একটি লাইনে আঁকেন। এরপর তিনি নিখোঁজ হওয়া আরো একজন বাচ্চার বাড়িতে গিয়ে তাদের সিসিটিভি ফুটেজ চেক করেন। তারপর তিনি তাদের মেয়ে বেলির দৌড়ানোর দিকটি দেখেন। তিনি মানচিত্রে তাদের বাড়ি থেকে একটি লাইন আঁকেন এবং এই দুটি লাইন একটি নির্ধারিত বিন্দুতে একে অপরকে ছেদ করে। এর মানে হলো যে বাচ্চারা পালাচ্ছিল, তারা এই ছেদ বিন্দুতে গিয়েছিল এবং সম্ভবত সেখানেই কোথাও আশেপাশে আছে। এই সব রিসার্চ করে হঠাৎ আর্চার জাস্টিনের গাড়ি দেখতে পান। জাস্টিন একটি গ্যাস স্টেশনে জ্বালানি নিতে দাঁড়িয়েছিলেন। আর্চার দ্রুত জাস্টিনের কাছে গিয়ে তার উপরে চিৎকার করতে শুরু করেন, কিন্তু তখনই হঠাৎ আমরা প্রিন্সিপাল মার্কাসকে দেখতে পাই, যিনি বাচ্চাদের মতোই অদ্ভুতভাবে দৌড়াচ্ছিলেন। শুধু তাই নয়, তিনি সম্পূর্ণ রক্তাক্ত ছিলেন এবং মনে হচ্ছিল যেন তিনি কোনো ট্রান্স স্টেটে আছেন। এরপর তিনি দৌড়ে গিয়ে জাস্টিনের উপরে হামলা করেন। আর্চার তাকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু মার্কাসকে দেখে মনে হচ্ছিল যে তাকে বশ করা হয়েছে এবং তার একমাত্র লক্ষ্য হলো জাস্টিনকে শেষ করা। জাস্টিন কোনো মতে দোকানের ভেতরে পালিয়ে যান এবং মার্কাস আর্চারকে পাশ কাটিয়ে জাস্টিনের পিছু নেয়। সংক্ষেপে এখানে আর্চার এবং জাস্টিন দুজনে মিলে কোনো মতে মার্কাসকে আটকানোর চেষ্টা করছিলেন। মার্কাসকে দেখে মনে হচ্ছিল যে তার উপর বশীকরণ করা হয়েছে। এখানে এই দৃশ্যটি শেষ হয়ে যায়। এখন বন্ধুরা, আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে জাস্টিন এবং আর্চার দুজনেই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে কিছু দুঃস্বপ্ন দেখছিলেন। এই দুটি দুঃস্বপ্নতেই একটি অদ্ভুত বুড়ো মহিলাকে দেখা যাচ্ছিল, যিনি অনেকটা ক্লাউনের মতো দেখতে ছিলেন। এই বিষয়টি আপনারা মনে রাখবেন। এরপর আবার দৃষ্টিকোণ পরিবর্তন হয়, যেখানে আমরা গল্পটি অফিসার পলের দৃষ্টিকোণ থেকে দেখব। অফিসার পলের স্ত্রী শহরের বাইরে গিয়েছিলেন এবং তিনি পুলিশ স্টেশনে যান। এটি সেই দিন যখন জাস্টিন পুলিশ স্টেশনে গিয়েছিলেন, কারণ তার গাড়িতে উইচ লেখা ছিল। জাস্টিন এবং পলের চোখাচোখি হয়। তারা একে অপরের দিকে তাকিয়ে হাই বলেন এবং এরপর পল তার ডিউটিতে গাড়ি নিয়ে বেরিয়ে যান। পথে তিনি সেই মাদকাসক্ত জেমসকে দেখতে পান, যে একটা বাড়িতে ঢোকার চেষ্টা করছিল। তখন পল জেমসকে ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করেন। তল্লাশির সময় পল জেমসের পকেটে হাত দেন এবং একটি সুচ তার হাতে ফুটে যায়। এটা নিশ্চয়ই জেমসের ড্রাগ নেওয়ার সুচ ছিল। আগে পল জেমসকে ঘুষি মারেন। বন্ধুরা, পলের এই মারধরের ঘটনাটি তার গাড়ির ড্যাশ ক্যামে রেকর্ড হয়ে যায়। অর্থাৎ যদি কোনো উচ্চ পদস্থ অফিসার এই রেকর্ডিং দেখতে পান, তাহলে তার বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠবে এবং তার চাকরিও চলে যেতে পারে। তাহলে পল এখানে জেমসকে বলেন যে আমি তোমাকে ছেড়ে দেব, তবে শর্ত হলো আজকের ঘটনা সম্পর্কে তুমি কাউকে বলবে না এবং এই শহরে আর কখনো দেখা দেবে না। জেমস সাথে সাথে মুক্তি পেয়ে পালিয়ে যায়। এরপরেই পলের কাছে জাস্টিনের মেসেজ আসে। এরপরই পল বারে জাস্টিনের সাথে দেখা করেন এবং সেই রাতে তারা ঘনিষ্ঠ হন। পরদিন সকালে পল তার বাড়িতে যান, যেখানে তিনি জানতে পারেন যে তার স্ত্রী ডোনা আগেই বাড়ি ফিরে এসেছেন। ডোনা পলকে বাইরে থেকে আসতে দেখে বুঝে যান যে পল
নিশ্চয়ই জাস্টিনের সাথে প্রতারণা করেছে। এতে ডোনা খুব রেগে যান এবং একটি দোকানে জাস্টিনের উপরে হামলা করেন। জাস্টিন কোনো মতে ডোনার আক্রমণ থেকে নিজেকে বাঁচান এবং দোকানের মালিক ডোনাকে সামলান। এদিকে পল তার পুলিশ স্টেশনে যান এবং মারধরের ঘটনাটি তার ক্যাপ্টেনকে জানান। ক্যাপ্টেন বলেন যদি জেমস তার বিরুদ্ধে অভিযোগ না করে তাহলে পলের কিছুই হবে না এবং সেই রেকর্ডিং এর ফুটেজটি 1 মাসের মধ্যে আপনা আপনি ডিলিট হয়ে যাবে। এইসব কথা বলার পর পল পুলিশ স্টেশনের বাইরে যান, যেখানে সে জেমসকে পুলিশ স্টেশনের দিকে আসতে দেখেন। বন্ধুরা, জেমসকে দেখে তিনি রেগে যান এবং বলেন যে আমি তোমাকে ফিরে আসতে মানা করেছিলাম, এবং এরপর পল আবারও তার পেছনে ধাওয়া শুরু করেন। এই মুহূর্তে গল্পে আবার বিরতি আসে এবং আমরা জেমসের দৃষ্টিকোণ থেকে গল্পটি দেখব। জেমস একজন মাদকাসক্ত ব্যক্তি যে মাদক কেনার জন্য হাজারটা মিথ্যা কথা বলে এবং ছোটখাটো চুরিও করে। সেই রাতে জাস্টিন যখন মদ কিনতে দোকানে গিয়েছিলেন তখন সে তার কাছে টাকা চেয়েছিলেন। চুরি করার জন্য সে একটা বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন এবং পল তাকে ধরে ফেলেছিলেন। পলের কাছ থেকে ছাড়া পাওয়ার পর জেমস সিদ্ধান্ত নেয় যে সে কিছু জিনিস চুরি করে দোকানে বিক্রি করে দেবে এবং সেই টাকায় মাদক কিনবে। এই উদ্দেশ্যে জেমস অ্যালেক্সের বাড়ির দিকে যান। সেখানে সে চুরি করার জন্য জোর করে ঢুকে পড়ে। যদি আপনাদের বিভ্রান্তি হয়ে থাকে, অ্যালেক্স সেই একমাত্র বাচ্চা যে তার ক্লাস থেকে নিখোঁজ হয়নি। তো জেমস অ্যালেক্সের বাড়িতে ছোটখাটো জিনিসপত্র চুরি করতে শুরু করেন, যেমন রান্নাঘরের জিনিসপত্র, সিডি ইত্যাদি। তখনই হঠাৎ জেমস দেখতে পান যে অ্যালেক্সের বাবা মা সেখানেই সোফায় বসে আছে এবং তারা পাথরের মূর্তির মতো বসেছিল, অর্থাৎ তারা নড়াচড়া করছিল না, যেন কোনো ধরনের ট্রান্সে আছে। জেমস তাদের অবজ্ঞা করে বাড়ির বেসমেন্টে যান। সেখানে তিনি নিখোঁজ হওয়া 17টি বাচ্চাকে ট্রান্স স্টেটে দাঁড়িয়ে থাকতে দেখেন। বন্ধুরা, জেমস হতবাক হয়ে যায়। এই মুহূর্তে অ্যালেক্সের বাবা মা হঠাৎ করে জেমসের দিকে এগিয়ে আসতে শুরু করেন। জেমস কোনো মতে বাড়ি থেকে পালিয়ে যায়। বাহিরের রাস্তায় জেমস নিখোঁজ হওয়া বাচ্চাদের পোস্টার দেখতে পায়, যেখানে $50,000 পুরস্কার ঘোষণা করা হয়েছিল। টাকার লোভে জেমস পুলিশকে ফোন করে বলে যে তিনি বাচ্চাদের অবস্থান জানেন। পুলিশ জেমসকে বলে যে তিনি যদি সিরিয়াস হন এবং মজা না করেন তাহলে তিনি যেন পুলিশ স্টেশনে এসে রিপোর্ট করেন এবং তাকে পুরস্কার দেওয়া হবে। এমন পরিস্থিতিতে জেমস পুলিশ স্টেশনে যান, কিন্তু সেখানে বাইরে তার সাথে পলের দেখা হয়, যিনি আবার জেমসকে ধাওয়া শুরু করেন। জেমস দৌড়ে জঙ্গলে চলে যায়, যেখানে সেই ক্লাউনের মতো বুড়ি মহিলাটিকে দেখা যায়। সে তাকে ডাকছিল। জেমস এখানে একটি তাঁবুর মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু বাইরে থেকে কেউ তার তাঁবু খোলার চেষ্টা করে। জেমস একটি ইনজেকশন দিয়ে সেই লোকটির উপর হামলা করে এবং লোকটি ইন্সপেক্টর পল হন। এই হামলায় পল পুরোপুরি রেগে যায় এবং তিনি জেমসকে গ্রেপ্তার করে তার গাড়িতে ভরে নেন। তখন বাঁচার জন্য জেমস পলকে জানায় যে সে নিখোঁজ হওয়া বাচ্চাদের অবস্থান জানে। জেমস পলকে অ্যালেক্সের বাড়ি পর্যন্ত নিয়ে যায় এবং পল জেমসকে গাড়িতেই বন্ধ করে রেখে বাড়ি তল্লাশি করতে যায়। পল বাড়ির ভেতরে যায় এবং অনেক রাত পর্যন্ত বাইরে আসেন না। জেমস গাড়ির ভিতরেই অপেক্ষা করছিলেন এবং তারপর গভীর রাতে হঠাৎ পল ট্রান্সে বা হিপনোটাইজ অবস্থায় বাইরে আসেন এবং জেমসকে টেনে অ্যালেক্সের বাড়ির ভেতরে নিয়ে যায়। এখানেই দৃশ্যটি শেষ হয়। এখন বন্ধুরা, এখান থেকে ঘটনাগুলো আমাদের প্রিন্সিপাল মার্কাসের দৃষ্টিকোণ থেকে দেখানো হবে। যদি আপনাদের মনে থাকে, জাস্টিন মার্কাসকে ফোন করে বলেছিলেন যে অ্যালেক্সের বাড়ি আইনিভাবে চেক করা উচিত, যাতে দেখা যায় অ্যালেক্স ঠিক আছে কিনা। এই কথাটি মার্কাসের মনে রয়ে গিয়েছিল এবং এই কারণে তিনি অ্যালেক্সের বাবা মাকে স্কুলে ডেকেছিলেন। এখানে স্কুলে একটি অদ্ভুত ক্লাউন টাইপের মহিলা আসেন, যিনি নিজেকে অ্যালেক্সের মাসি আন্টি হিসেবে পরিচয় দেন এবং তার নাম ছিল গ্লাডিস। এই ক্লাউন টাইপের মহিলাটি সেই একই মহিলা যাকে জাস্টিন এবং আর্চার তাদের দুঃস্বপ্নে দেখেছিল, এমনকি জেমসও তাকে দেখেছিল। গ্লাডিস বলেন যে অ্যালেক্সের বাবা মা খুব অসুস্থ, তাই এমন পরিস্থিতিতে মার্কাস বলেন যে তার অ্যালেক্সের বাবা মায়ের সাথেই দেখা করতে হবে, তা না হলে চাইল্ড সার্ভিসেসকে যুক্ত করতে হবে। এই কথা শুনে গ্লাডিস মোটেও খুশি ছিলেন না। পরের দৃশ্যে আমরা মার্কাসকে তার স্বামীর সাথে বাড়িতে দেখি। তখন হঠাৎ গ্লাডিস তাদের বাড়িতে আসেন। তিনি একজন অনাহত অতিথির মতো বাড়িতে ঢুকে পড়েন, তারপর এক বাটি জল চান। এরপর গ্লাডিস তাদের সামনে একটি অদ্ভুত ধরনের কাঠ বের করেন। এটি অনেকটা গাছের ডালের মতো ছিল এবং এতে অনেক কাঁটা ছিল।
এই ডালে মার্কাসের অফিসের একটি ছোট কাপড়ের পতাকা বাঁধা ছিল, যা সম্ভবত গ্ল্যাডিস মার্কাসের স্কুল থেকে চুরি করেছিল। এরপর গ্ল্যাডিস হঠাৎ ডালের কাঁটা দিয়ে নিজের হাত কেটে নেয়, তারপর সেই রক্ত দিয়ে পুরো ডালটি ঘষে নেয়। মার্কাস বা তার স্বামী গ্ল্যাডিসকে থামানোর আগেই তিনি একটি ছোট ঘন্টা বাজান, যা দিয়ে মার্কাসের সাথে বশীকরণ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, মার্কাস এখন গ্ল্যাডিসের বশে ছিলেন এবং গ্ল্যাডিস এখানে মার্কাসের স্বামীর চুল কেটে সেই ডালের উপর রাখেন এবং তারপর ডালটি ভেঙে দেন। ডালটি ভাঙার সাথে সাথে মার্কাস বশীকরণ অবস্থায় নিজের স্বামীর উপরেই হামলা করেন। এই অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে তাতে মার্কাসের স্বামী তো শেষ হয়ে যানই, মার্কাসও মারাত্মকভাবে আহত হন। এরপর গ্ল্যাডিস সেই কাঠিটি জলের বাটিতে ফেলে দেন, তার ফলে মার্কাস থেমে যান। মূলত গ্ল্যাডিস যার উপর বশীকরণ করতে পারতেন এবং বশীকরণ করা ব্যক্তিকে ব্যবহার করে তিনি অন্য কাউকে লক্ষ্যবস্তু করতে পারতেন, অনেকটা গাইডেড মিসাইল বা টার্গেটেড ওয়েপন্স এর মতো। এই মুহূর্তে গ্ল্যাডিস মার্কাসকে জাস্টিনের উপরে ছেড়ে দেন জাস্টিনের চুল ব্যবহার করে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম যে অ্যালেক্সের মা জাস্টিনের চুল নিয়েছিলেন, আর এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে গ্ল্যাডিসই অ্যালেক্সের বাবা মাকেও তার বশে রেখেছিলেন। তো এরপরই মার্কাস হিপনোটাইজড অবস্থায় নৃত্য করতে করতে পেট্রোল পাম্পে যান, যেখানে তিনি জাস্টিনের উপরে হামলা করেন। সেই সময় জাস্টিনের সাথে আর্চার ছিলেন এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। জাস্টিন কোনো মতে গাড়িতে পালিয়ে যান এবং মার্কাস সেই একইভাবে অদ্ভুতভাবে দৌড়ে জাস্টিনের গাড়ির পিছনে ধাওয়া করেন। আর্চারও তার পিছু নেন এবং তখনই একটি গাড়ি মার্কাসকে ধাক্কা দেয়, যার ফলে মার্কাসের মাথা ফেটে যায় এবং তিনি সেখানেই রাস্তায় মারা যান। এই ঘটনার পর আর্চার নিশ্চিত হন যে জাস্টিন বাচ্চাদের নিখোঁজ করেননি, বরং তিনিও একজন শিকার বা ভিকটিম। তাই তারা দুজন একসাথে হন, মেলামেশা করেন এবং একসাথে খুঁজে বের করার চেষ্টা করেন যে আসলে বাচ্চারা কোথায় আছে। আর্চার তাকে জাস্টিনের মানচিত্রটা দেখান যেখানে লাইনগুলো আঁকা ছিল এবং বলেন যে বাচ্চারা হয়তো সেই ছেদবিন্দুর আশেপাশে আছে। এটি দেখে জাস্টিন সাথে সাথে বলেন যে ছেদবিন্দুর বাড়িটা তো অ্যালেক্সের বাড়ি। এমন পরিস্থিতিতে তারা দুজনেই অ্যালেক্সের বাড়ির বাইরে গাড়ি নিয়ে যান এবং নজর রাখতে শুরু করেন। এখানে আবার দৃশ্য পরিবর্তন হয় এবং এখন গল্পটি আমাদের অ্যালেক্সের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়, অর্থাৎ একেবারে শুরু থেকে, যখন বাচ্চারা নিখোঁজ হয়নি। তো অ্যালেক্স তার বাবা মার সাথে থাকতো, প্রতিদিন স্কুলে যেত এবং স্কুলে একটু বুলিং এর শিকার হতো। একদিন অ্যালেক্সের বাবা তাকে জানান যে তার মায়ের মাসি গ্ল্যাডিস তাদের বাড়িতে থাকতে আসছেন, যিনি খুবই অসুস্থ এবং তার আর থাকার কোনো জায়গা নেই। সেই রাতে অ্যালেক্স দেখে যে তার মায়ের মাসি গ্ল্যাডিস বাড়িতে আসেন, যিনি খুব বুড়ো ছিলেন এবং প্রায় মরণের মতো অবস্থা ছিলেন। তিনি সাথে একটি অদ্ভুত ধরনের গাছও নিয়ে এসেছিলেন। পরের দিন সকালে অ্যালেক্স স্কুলে যায় এবং যখন ছুটি হয় তখন তার বাবা তাকে নিতে আসেন না। এমন পরিস্থিতিতে অ্যালেক্স হেঁটেই বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে তিনি তার বাবা মাকে হিপনোটাইজড অবস্থায় ডাইনিং টেবিলে বসে থাকতে দেখেন। তখনই অ্যালেক্সের সামনে গ্ল্যাডিস আসেন, যিনি এখন আগের থেকে কম বয়সী এবং সুস্থ দেখাচ্ছিল। আমরা বুঝতে পারি যে অ্যালেক্সের বাবা মা এখন গ্ল্যাডিসের বসে আছেন। গ্ল্যাডিস বলেন যে অ্যালেক্স যদি এই কথা বাইরে কাউকে জানায় তাহলে তার বাবা মা বাঁচবে না। এই কথা বলে গ্ল্যাডিস সেই কাঁটাযুক্ত ডাল বা কাঠিটি বের করেন এবং তার উপরে নিজের রক্ত ঘষে একই জাদু করেন। তখনই অ্যালেক্সের বাবা মা তাদের কাঁটা চামচ তুলে নিজেদের মুখেই আঘাত শুরু করেন। অ্যালেক্স তাদের থামানোর চেষ্টা করেন, কিন্তু তারা থামে না। অবশেষে গ্ল্যাডিস তাদের কাঠিটি ভেঙে ফেলে দেন, যার ফলে তারা থেমে যান। মূলত গ্ল্যাডিস এটা করে অ্যালেক্সকে ভয় দেখাচ্ছিলেন, কারণ অ্যালেক্স যদি তাদের ব্যাপারে কাউকে জানায় তাহলে গ্ল্যাডিস অ্যালেক্সের বাবা মাকে এক মুহূর্তে শেষ করে দিতে পারবেন। এরপর অ্যালেক্স গ্ল্যাডিসকে বাড়িতে জাদু করতে দেখে যে গাছটি বাড়িতে এনেছিলেন সেই গাছের ডাল দিয়ে তিনি মানুষের উপরে বশীকরণ করতেন। বশীকরণের জন্য গ্ল্যাডিসের মানুষের কিছু ব্যক্তিগত জিনিস দরকার ছিল, যেমন তাদের চুল বা তাদের অন্য কোনো ব্যক্তিগত জিনিস। এই জাদুর সাহায্যে গ্ল্যাডিস বশীকরণ করা মানুষদের শক্তি বা এনার্জি দিয়ে নিজের শক্তি বাড়াতেন, অর্থাৎ তাদের জীবন শক্তি কেড়ে নিতেন যাতে তিনি কম বয়সী এবং সুস্থ হতে পারেন। অ্যালেক্স এখানে চুপচাপ স্কুলে যেত, ফিরে আসতো, বাজার থেকে খাবার কিনতো এবং কোনো মতে তার বাবা মাকে স্যুপ ইত্যাদি খাইয়ে বাঁচিয়ে রাখছিল, কারণ তার বাবা মা ডাইনিং টেবিল থেকে নড়তেন না। এদিকে গ্ল্যাডিস দিন দিন কম বয়সী হয়ে উঠেছিলেন, কিন্তু একদিন হঠাৎ করে গ্ল্যাডিস আবার অসুস্থ হতে শুরু করেন এবং তিনি অ্যালেক্সকে বলেন যে অ্যালেক্স যদি তার ক্লাসের সব
সব বাচ্চার কোনো ব্যক্তিগত জিনিস এনে দেয়, তাহলে তিনি অ্যালেক্স এবং তার বাবা মাকে ঠিক করে এখান থেকে চলে যাবেন। এমন পরিস্থিতিতে পরের দিন অ্যালেক্স তার ক্লাসের সব বাচ্চার নাম লেখা স্টিকার চুরি করে নেয়। সেই রাতে গ্ল্যাডিস এই স্টিকারগুলো দিয়ে কালো জাদু করে। ঠিক রাত 2:17 জাদু সম্পন্ন হয়। এরপর গ্ল্যাডিস একটি ঘন্টা বাজান। ঘন্টা বাজানোর সাথে সাথে সেই 17টি বাচ্চা নিজেদের বাড়ি থেকে দৌড়ে অ্যালেক্সের বাড়িতে আসে এবং তারপর বেসমেন্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো এইভাবে এই 17টি বাচ্চা নিখোঁজ হয়েছিল। এই ঘটনার পর অনেক প্রেস কনফারেন্স ইত্যাদি হয়, যেখানে অ্যালেক্সের সাথে গ্ল্যাডিসও থাকেন এবং অ্যালেক্স ভয় মুখ খোলেনি। পুলিশও অ্যালেক্সের বাড়িতে তল্লাশি করতে এসেছিলেন, কিন্তু গ্ল্যাডিস সেই সময় শুধু বাড়ি পরিষ্কার করেননি, তিনি 17টি বাচ্চাকে জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন। তল্লাশির পর বাচ্চারা আবার বাড়ির বেসমেন্টে এসে দাঁড়িয়ে যায়, কারণ তারা তো গ্ল্যাডিসের নির্দেশেই মানছিল। তবে একটি বিষয় লক্ষণীয় যে অ্যালেক্স এখানে তার প্রতিশ্রুতি পূরণ করলেও গ্ল্যাডিস তার প্রতিশ্রুতি পূরণ করেননি। তিনি এখান থেকে যাননি, অ্যালেক্সকে ছেড়ে দেননি এবং তার বাবা মাকেও এখনো নিজের বশে রেখেছিলেন। কার্যত তিনি অ্যালেক্সকে একজন চাকরের মতো ব্যবহার করছিলেন। যাই হোক, পল এবং জেমসও এই জাদুর কারণেই বশীকরণের ছলে এসেছেন। অর্থাৎ তারা যখন বাড়ির ভিতরে গিয়েছিলেন তখন গ্ল্যাডিস তাদের উপরে জাদু করে দিয়েছিলেন এবং এখন এই দুইজন অ্যালেক্সের বাড়ির ভিতরে দাঁড়িয়ে আছে। গ্ল্যাডিস এখানে বাড়ির ভিতরে লবণের লাইন তৈরি করে রেখেছিলেন, যা তিনি অ্যালেক্সকে পার হতে মানা করেন। এই মুহূর্তে যতগুলো দৃষ্টিকোণ বা টাইম লাইন ছিল সব এক জায়গায় মিলে যায় এবং এখন থেকে গল্পটি একদম সরল রেখায় চলবে। বাড়ির ভিতরে আসেন এবং যেই তারা লবণের লাইন পার হন, হিপনোটাইজড পল এবং জেমস তাদের উপরে হামলা করেন। এরা জম্বির মতো জাস্টিন এবং আর্চারের উপরে হামলা করছিল এবং তাদের যতই মারা হোক না কেন তার আবার উঠে দাঁড়াতো। অবশেষে জাস্টিন পলের বন্দুক দিয়ে তার মাথায় গুলি করেন, যার ফলে পল শেষ হয়ে যায়। এরপর জেমসের মাথায় গুলি করে তাকেও শেষ করেন, যার ফলে আর্চার বেঁচে যায়। এই দৃশ্যগুলো থেকে আমরা জানতে পারি যে বশীকরণ করা মানুষদের শুধুমাত্র মাথায় আঘাত করেই শেষ করা সম্ভব। এবার আর্চার বেসমেন্টে যান, যেখানে তিনি 17টি বাচ্চাকে ট্রান্সস্টেটে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি তার ছেলে ম্যাথিউকে খুঁজতে শুরু করেন এবং তখনই হঠাৎ গ্ল্যাডিস এসে তার চুল কেটে নেয়। তারপর গ্ল্যাডিস আর্চারকে বশ করেন, যার ফলে আর্চার গিয়ে জাস্টিনের উপরে হামলা করেন। অন্যদিকে অ্যালেক্স বাড়ির ভেতরে নিজের ঘরে ছিল এবং সে একটি লবণের লাইন পার হয়, যেখানে তার বশীকরণ হওয়া বাবা মা ছিলেন। এমন পরিস্থিতিতে তার বাবা মা তাকে মারতে দৌড়ান এবং অ্যালেক্স পালাতে শুরু করেন। অ্যালেক্স দৌড়তে দৌড়তে কোনো মতে গ্ল্যাডিসের সেই ঘরে গিয়ে পৌঁছায় যেখানে তিনি কালো জাদু করতেন। এখানে সে গ্ল্যাডিসের গাছ থেকে একটি ডাল ভেঙে নেয়। তারপর গ্ল্যাডিসের উইক থেকে তার নিজের চুল বের করে। এরপর সে সেই ডালে নিজের রক্ত দিয়ে ডালটি ভেঙে নেয়। বন্ধুরা, অ্যালেক্স এখানে গ্ল্যাডিসকে দেখে তার নিজের জাদু শিখে গিয়েছিলেন। এখন এখানে সে সেই জাদু গ্ল্যাডিসের উপরেও প্রয়োগ করে দেয়। এর ফলে যা হয়, সেই 17টি বশীকরণ হওয়া বাচ্চা গ্ল্যাডিসের পেছনে তাকে মারতে দৌড়াতে শুরু করে। গ্ল্যাডিস পুরো শহরে দৌড়াতে শুরু করেন এবং সেই 17টি বাচ্চা গ্ল্যাডিসের পেছনে ছোটে। শহরের সব মানুষ এই দৃশ্য দেখে এবং একসময় বাচ্চারা গ্ল্যাডিসকে ধরে ফেলে এবং তার উপরে হামলা করে তাকে একরকম খেতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই এই বাচ্চারা গ্ল্যাডিসের শরীর টুকরো টুকরো করে ফেলে এবং গ্ল্যাডিস মারা যাওয়ার সাথে সাথেই সবার বশীকরণ ভেঙে যায়। আর্চারও তার হুঁশ ফিরে পায় এবং জাস্টিনও বেঁচে যায়। আর্চারের বশীকরণ সদ্য হয়েছিল, তাই তিনি একদম ঠিক ছিলেন, কিন্তু বাকি যে সমস্ত মানুষ কয়েকদিন ধরে বশীকরণের শিকার ছিলেন তারা একরকম জীবন্ত লাশের মতো হয়ে গিয়েছিলেন, যেমন সেই 17টি বাচ্চা এবং অ্যালেক্সের বাবা মা। আর্চার এখানে অবশেষে তার ছেলে ম্যাথিউর সাথে দেখা করতে পারেন, যদিও ম্যাথিউ তাকে কোনো কথা বলছিল না। আবারও এখানে ভয়েস ওভারের মাধ্যমে আমাদের জানানো হয় যে অ্যালেক্সের বাবা মা 2 বছর পরেও ঠিক হননি, এখনো তাদের খাইয়ে দিতে হয়। আর অ্যালেক্স এখন তার অন্য একজন মায়ের সাথে থাকে, যিনি ভালো এবং স্বাভাবিক। বাচ্চাদের কথা বললে তারা কোনো কথা বলে না, তবে 1 বছর পর কিছু বাচ্চা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।